আজ তো বাসর রাত, আমায় তো দুধ খেতে হবে। আমায় দুধ খেতে দাও। বাসর রাতে কোন দুধ খাবে? কোনটা আছে? দুটোই আছে, কোনটা খাবে সেটা বলো। দুটো আছে মানে? এই আমার সাথে ফাইজলামি করো তুমি? ও মা, তোমার সাথে আমি ফাইজলামো করতে যাব কেন? আমি সত্যি কথা বলছি। কোনটা খাবে সেটা বলবে না? আমার কাছে তো দুটোই আছে। অধরা কথাটা বলতেই খানিকটা লজ্জা পেয়ে গিয়ে অয়নের দিক থেকে চোখ সরিয়ে নিল। অয়ন অধরাকে এমন করে লজ্জা পেতে দেখে খানিকটা অবাক হয়ে যায়। সেই সাথে অধরার বলা দুটো দুধের কথা শুনে অয়ন আরও বেশি অবাক হয়ে গেল। বাসর রাতে স্বামী স্ত্রী দুধ পান করে, এটাই নিয়ম। অয়নও বাসর ঘরে এসে অধরার থেকে দুধ চাইতে অধরা দুটো দুধের কথা বলে। অয়ন অধরার কথার কোনো মানে বুঝতে পারে না। অয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, এই অধরা, আমি তো জানতাম বাসর রাতে একটাই দুধ খেতে হয়। দুটো দুধ আবার আসলো কোথা থেকে? একটা দুধ তো ফর্মালিটির জন্য থাকে, অন্যটা থাকে স্পেশাল কিছুর জন্য। মানে কি স্পেশাল? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি দুধ খাবে সেটাই তো কথা। সেটাই কথা। তাছাড়া এখন দুধ খেয়ে নিয়ে শুভ কাজটা করতে হবে। সেটাই করো। তবে কি দুধ খাবে সেটা বলো তো আগে। গরুর দুধ নাকি অন্য কিছু? আমি গরুর দুধ খাবো, আমায় গরুরটাই দাও। অয়ন কথাটা শেষ করতেই অধরা অয়নের দিকে এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিল। অধরা এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিতেই অয়ন দুধ পান করতে নিজের ঠোঁটের দিকে গ্লাসটা এগিয়ে নিতেই থমকে যায়। কিছু একটা ভেবে অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আগে তো লেডিস খাবে, কারণ লেডিস ফার্স্ট। আগে তুমি খাও, তারপর আমি খাবো। আমি তো দুধ খেতে পছন্দ করি না, তাই তুমি একাই দুধ খাও। না, আমি একা খাবো না। দুধ তোমার অপছন্দের হতেই পারে, তবে আজকের জন্য সব কিছু শিথিল, তোমায় খেতেই হবে। আহা অয়ন, আমার উপর জোর করো না। আমি বললাম তো আমি দুধ খাবো না, তবুও তুমি আমার জোর করে চলেছো কেন? আজ আমাদের ভালোবাসার পূর্ণতার প্রথম দিন। আমি চাইছি এই দিনটা আমার মিষ্টি মুখ করে শুরু করব। আচ্ছা এই ব্যাপার, আচ্ছা দাও একটু খেয়ে নেই তবে। অধরা অয়নের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধ পান করতে লাগলো। দু চুমুক দুধ খেয়ে নিয়ে অধরা দুধের গ্লাসটা অয়নের হাতে দিতেই অয়ন অধরার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। অধরার মুখের উপর লেগে থাকা খানিকটা পরিমাণের দুধের দাগটা অয়ন নিজ হাতে পরিষ্কার করে দিল। অয়ন অধরার ঠোঁটের উপর থেকে দুধ মুছিয়ে দিয়ে অধরার লিপস্টিকের দাগ যেখানটায় আছে সেখানে নিজের ঠোঁট ঠেকিয়ে দিয়ে দুধ খেয়ে নিল। অয়ন অধরার ঠোঁটের ছাপে নিচের ঠোঁট রেখে দুধ খেতে দিতে দেখে অধরা খানিকটা লজ্জা পেয়ে যায়। অধরা লজ্জা পেয়ে গিয়ে নিচের মাথাটা নিচু করে ফেলল। অয়ন দুধটা শেষ করে টেবিলের উপর গ্লাসটা রেখে দিল। অয়ন টেবিলের উপর দুধের গ্লাসটা রেখে দিতে অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই তুমি আমার দিকে এমন করে তাকিয়ে থাকো কেন? জানো, তোমার এমন চাহনি দেখে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই। আমি তোমার দিকে আবার কেমন করে তাকালাম? তাছাড়া তুমি তো আমার স্ত্রী, আমি কি আমার স্ত্রীর দিকে তাকাতে পারি না? হুম, তাকো অবশ্যই পারো, তবে তোমার এমন তাকানোতে আমার মনের মধ্যে ঝড় বয়ে যায়। এই ঝড়কে নিয়ে কি বলবে? কি আর বলবো? তোমার বুকে ঝড় কেন ওঠে সেটার কারণ তো আগে জানতে হবে আমায়। কেন ওঠে বলো? ফাজলামি করো না, তুমি হলে মিচকে শয়তান। আমি তোমায় চিনি না ভেবেছো? আমি তোমায় হাড়ে হাড়ে চিনি। এখানে আমি মিচকে গিরির কি করলাম? আমি তো একটা ভদ্র ছেলে। কত ভদ্র তুমি সেটা কি আমার জানা এখনো বাকি আছে নাকি? আজ তো একটা বদের হাড্ডি। আচ্ছা, এখন তুমি আমার সাথে এটা নিয়ে তর্ক করে যাবে, নাকি আমার কথাটাও শুনবে? কি কথা? ও মা, জানো না কি কথা? আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছি, আমার প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? আমি তো এখনো তোমার থেকে কোনো প্রশ্ন শুনতে পাইনি। আগে তো আমার প্রশ্ন করো, তারপর না হয় উত্তর। আমার প্রশ্ন তো একটাই, তুমি আমায় বলো যে আর কোথায় দুধ আছে। মানে দুধ যে আরও একটা অপশনাল আছে, সে অপশনালটা কোথায়? অপশনালের খবর জেনে তুমি কি করবে? তোমায় এত খবর জানতে হবে না, তুমি তোমার কাজে মন দাও। আমার কাজ এটাই। তুমি যদি এখন না বলো কথাটা সত্যি খুব খারাপ হবে। উফ, আমি তোমার সাথে মজা করেছি ফাজিল। বাসর ঘরে আর দুধ কোথা থেকে আসবে?
হুম, আমি তো সেটাই বলছি। আর কোথায় কি দুধ রেখেছো যে আমায় কোন দুধ খাবো সেটার প্রশ্ন করেছো? আমার কি মনে হয় জানো, তুমি আরও কোথাও হয়তো কিছু লুকিয়ে রেখেছো। রেখেছি তো। রুমের বাইরে একটি লাঠি রেখেছি, সেটা নিয়ে এসে তোমার পিঠের উপর দেব। ও মা, তাই নাকি? আচ্ছা, তবে নিয়ে আসো বাহির থেকে তোমার সাধের লাঠি। আমার কাছেও লাঠি আছে। আমার লাঠির মাইর খেলে, হ্যাঁ একদম। একদম কি? আমার সাথে মজা করা হচ্ছে এখানে? দিব কিন্তু এখন মায়ের ফাজিল। আমিও তো সেটাই চাইছি। আজ আমাদের বাসর রাত, আদরে আদরে একদম পাগল হয়ে ওঠার রাত আজ। এই রাতে মাইর হবে, সব হবে। অয়ন কথাটা বলতে বলতে অথরার দিকে এগিয়ে যায়। অয়ন অথরার পাশে বসে অথরার বাহুর ওপর নিচের হাত রাখল। অথরা চোখ বাঁকিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অথরার এমন করে তাকানোটা অয়নের কাছে ভীষণ ভালো লাগে। এমন করে অথরা যখন তাকায় তখন অয়নের বুকের মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। অয়ন অথরাকে এমন করে তাকাতে দেখে দুম করে অথরাকে নিচের বুকে টেনে নিল। অয়ন অথরাকে নিচের বুকে টেনে নিয়ে অথরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অথরাও অয়নকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শান্তি নিতে লাগলো। অয়ন অথরার পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে অথরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো। অধরা, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হবার দিনটার কথা? মনে আছে তো। ভার্সিটির বাহিরে বৃষ্টির মধ্যে তুমি একটা ছাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিলে। হুম, আর তুমি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে আমার ছাতার নিচে চলে এসেছিলে আর বলেছিলে তোমায় বাড়ি অবধি ছেড়ে দিতে। হুম, তা কি ভুলে যায়? খুব মনে আছে। আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে এসে সবসময় এটাই প্রার্থনা করতাম যে সবসময় যেন বৃষ্টি হয় আর তুমি আমার কাছে চলে আসো। তখন থেকেই কি আমার প্রতি দুর্বলতা কাজ করেছে তোমার? একদম, তখন থেকে আমি তোমার উপর আসক্ত হয়ে পড়েছিলাম, যেমনটা আজও তোমার প্রতি আসক্ত আমি। ফাজিল একটা। আমায় তো এসব বলনি কখনো। তুমি আসলে একটা ফাজিল। আমি অনেক ফাজিল। এখন আমার ফাইজলামিটা একটু দেখো। সেটা কেমন করে দেখবো? সেটা দেখার জন্য আগে তো তোমায় চোখ বন্ধ করতে হবে। না, আমি এত চোখ বন্ধ করতে পারবো না। সারপ্রাইজ তো বাসর ঘরে এসেই দিয়ে দিয়েছো, আর কি বাকি আছে? ওটা তো গিফটের সারপ্রাইজ ছিল, অন্য সারপ্রাইজ তো বাকি থেকে গেছে সোনা। অন্য সারপ্রাইজ দিতেই তো চাইছি এখন। আচ্ছা, তবে চোখ বন্ধ করলাম, দেখি তোমার কি সারপ্রাইজ আছে। আর অথরা কথাটা বলতেই নিজের চোখ জোড়া বন্ধ করে দিল। অথরা নিজের চোখ বন্ধ করতে অয়ন অথরাকে নিজের বুকের উপর থেকে আলাদা করে নিল। অথরার চুলের ভাঁজে নিজের হাত রেখে অয়ন অথরার মাথাটা শক্ত করে দুই হাতে চেপে ধরল। অয়ন অথরার মাথাটা চেপে ধরে অথরার ঠোঁটের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। অয়ন অথরার ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকাতেই নিজের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। সারা শরীরটা যেন অয়নের কেঁপে কেঁপে উঠছে। দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও অয়ন কখনো অথরাকে স্পর্শ করে দেখেনি, কারণ অয়ন চাইতো অয়ন আর অথরার ভালোবাসার সম্পর্কটা পবিত্র থাকুক। এই ভালোবাসার সম্পর্ক যেন কখনো প্রেম না চলে আসে। অয়ন অথরার মাঝে অনেক ইচ্ছে শক্তি কাজ করত, তবে তারা দুজন নিজেদের অপেক্ষা করাতে পেরেছে, আর আজ তার ফলাফল তাদের সামনে। অয়ন অথরার বন্ধ থাকা চোখের পাপড়ির দিকে তাকিয়ে ভীষণ মুগ্ধ হয়ে যায়। অথরার সরু ঠোঁটের মাধুর্য যেন অয়নকে আরও বেশি ব্যাকুল করে তুলেছে। অয়ন অথরার ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য আর অপেক্ষা করতে পারছে না। অয়নের ভিতর যেন এক অদ্ভুত শিহরণ বার করে অয়নকে অথরার দিকে ধাবিত করছে। অয়ন ধীরে ধীরে নিচের ঠোঁটজোড়া অথরার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। অথরা অয়নের এগিয়ে আসাটা অনুভব করছে। অথরা অয়নের এগিয়ে আসাটা অনুভব করতেই অথরার নিঃশ্বাস ভারী হতে লাগলো। অথরা চড়ে চড়ে নিঃশ্বাস ফেলছে। অথরার ভারী নিঃশ্বাস অয়নকে আরো বেশি আকৃষ্ট করছে। অয়ন আরো কিছুটা এগিয়ে আসতেই অথরার ঠোঁটের সাথে অয়নের ঠোঁট এক হয়ে যায়। অথরার ঠোঁটের সাথে অয়নের ঠোঁটজোড়া এক হয়ে যেতেই অয়ন অথরার ঠোঁটজোড়া নিচের ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। অয়নের পাগল করে চুমু খেয়ে অথরাও ব্যাকুল হয়ে উঠল। দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো।
অয়নের সাথে অথরাও সমান তালে রেসপন্স করছে। বেশ কিছু সময় ধরে তাদের ভালোবাসার আদান প্রদান চলার পর অয়ন অথরার ঠোঁটচোরা আলতো করে ছেড়ে দিল। অয়ন অথরার ঠোঁটচোরা ছেড়ে দিতেই অথরা আর অয়ন দুজনেই খানিকটা হাঁপাতে লাগলো। অথরার মুখটা লাল হয়ে গেছে একদম। অয়ন অথরাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, বাহ, আপনাকে তো জনাবাজ বেশ সুন্দরী লাগছে। লাল লাল গাল, চোখে ভালোবাসার নেশা, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, উফ। দূর ফাজিল একটা, তুমি এমন করে আমার ঠোঁট জোড়া ছেড়ে দিলে কেন? আর একটু আদর করলে কি খুব বেশি হয়ে যেত নাকি? আরে আমার আদর পাগলিটা গো, একটু তো অপেক্ষা করো। একবারে যদি এত আদর করি পরে তোমার সমস্যা হয়ে যাবে। আমার কিসে সমস্যা হবে? কত বছরের অপেক্ষার পর আমি তোমায় পেয়েছি নিজের করে। এখন যদি আমি আদর না পাই তবে কি করে হবে? তোমায় আদর দিব না সেটা কি বলেছি? আর অপেক্ষা তো আমিও করেছি সোনা। তোমার মতোই এক নেশা আমার চোখে মুখেও যে ভর করে আছে, দেখছো না তুমি? সব দেখতে পাচ্ছি আমি। উফ, আসো না, ভালোবাসা দিয়ে আমায় পূর্ণতা দাও। আর কত অপেক্ষা করব আমি? করছি সোনা, এখনই আদর করছি। অয়ন কথাটা বলতেই আবারও অথরাকে নিজের বুকে টেনে নিয়ে অথরাকে বিছানায় শুইয়ে দিল। অয়ন অথরাকে বিছানায় শুইয়ে দিয়ে অনাদর বুকের ওপর মুখ ডুবিয়ে দিয়ে পাগলের মতো অথরাকে চুমু খেয়ে আদর করতে লাগলো। অথরা অয়নের পাগল করা স্পর্শরে প্রবলভাবে শিহরিত হতে থাকে। অথরার সারা শরীর দুমড়ে মুচড়ে উঠছে অয়নের স্পর্শে। অথরা নিজের ঠোঁট কামড়ে ধরে এই শিহরণকে কন্ট্রোল করছে। নিজেকে আজ যেন হারিয়ে ফেলতে চলেছে অয়নের মাঝে। অয়নও বেশ উপভোগ করছে নিজের ভালোবাসার আদরকে। একটু একটু করে অয়ন আর অথরা মিশে একাকার হয়ে গেল নিজেদের ভালোবাসার পূর্ণতায়। সকালবেলা অয়নের ঘুম আচমকা ভেঙে যায়। অয়ন ঘুম ভাঙতেই দেখতে পায় অথরা অয়নের বুকে ঘুমিয়ে আছে। অয়ন অথরাকে নিচের বুকে এমন ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকতে দেখে যেন নিজের বুকে প্রাণ ফিরে পায়। অয়ন হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, তাই ভয় পেয়ে গেছে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে অথরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অথরার কপালে আলতো করে নিজের ঠোঁটচোরা ছুঁয়ে দিল। অয়নের ঠোঁটের পরশ পেতেই অথরার ঘুম ভেঙে গেল। অথরা একটু নড়ে উঠতেই অয়ন বুঝতে পারল যে অথরার ঘুম ভেঙে গেছে। অয়ন অথরাকে মৃদু কণ্ঠে ডেকে বলল, কখন ঘুম ভেঙেছে তোমার? কখন কি? আমার ঘুম ভাঙেনি, তোমার স্পর্শ পেয়ে আমি নড়ে শুয়েছি। আচ্ছা এই ব্যাপার, তাহলে আমায় এটা বলো যে তুমি ঘুমের মধ্যে কথা বলছো কেমন করে? উফ, তুমি না আসলে একটা ফাজিল লোক। সব সময় আমার নিজের কথা দিয়ে ফাঁসিয়ে দাও। আমি তোমায় কথা দিয়ে ফাঁসাচ্ছি কোথায়? আমি সত্যিটা বলছি শুধু। এখন আমি ঘুম থেকে উঠে তোমার বুকে মাথা রেখে শান্তি নিচ্ছিলাম, তাই উঠতে পারিনি। হয়েছে এবার? হবে কি করে? ছেলেদের তো হয় না, যা হবার তা তো তোমার হবে সোনা। অথরা অয়নের কথাটা শুনে খানিকটা লজ্জা পেয়ে যায়। অথরা লজ্জা পেয়ে গিয়ে নিজের মাথাটা নিচু করে ফেলল। অথরা মাথা নিচু করে ফেলতেই অয়ন অথরাকে শক্ত করে জড়িয়ে ধরে অথরার কপালে আবারও ভালোবাসার পরশ এঁকে দিল। কিছু সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে রেখে অতঃপর বিছানা থেকে উঠে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। অয়ন ফ্রেশ হতে চলে যেতেই অথরাও বিছানা গুছিয়ে নিল। অয়ন অথরা ফ্রেশ হয়ে একসাথে খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেল বাড়ির সবাই খাবার টেবিলে বসে আছে। অয়নের দেখে তার আম্মু বলতে লাগলো, ওই তো অয়ন অধরা চলে এসেছে। এত সময় লাগে তোদের? সেই কখন থেকে অপেক্ষা করছি। সরি আম্মু, আসলে কি হয়েছে বলো তো? ওই একটু অফিস থেকে কল এসেছিল, কাজ নিয়ে একটু কথা বলছিলাম, তাই লেট হয়েছে। আয়, তোর জন্য আমার মেয়েটারও লেট হয়ে গেছে। ঠিক আছে আম্মু, সরি, আর লেট করব না। হ্যাঁ, এবার খেতে বস। সব সময় অনিয়ম করিস তোরা, একদম অনিয়ম করবি না। সব সময় একটু তাড়াতাড়ি করে খাবার খাবি। অয়ন অথরা তার পরিবারের সবার সাথে বসে সকালের নাস্তা করে নিল। অয়ন বিয়ের জন্য অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে। অয়ন বেশি দিনের ছুটি নিতে পারত, তবে অয়ন চাইছে না কাজ ফাঁকি দিতে, তাই 2 দিনের নিয়েছে। সকালের নাস্তা শেষ হতেই অয়ন নিজের রুমে চলে আসে। অয়ন রুমে চলে যাওয়ার পর কিছু সময়ের মধ্যে অথরাও রুমে ফিরে আসে। অথরা অয়নের রুমের সামনে আসতেই থমকে গেল।
অধরা রুমের মধ্যে দৃষ্টিপাত করতেই পুরো থ হয়ে যায়। অধরা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এসব কি দেখছেন সে? অধরা দেখল অয়ন অন্য কোনো মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে আছে। অয়ন মেয়েটিকে উদ্দেশ্য করে বলছে, উফ, এমন করে কেউ কান্না করে নাকি? তুমি তো বড় হয়ে গেছো, তাই না? আমি বড় হয়েছি ঠিক, তবে আমার মনটা বড় হয়নি। আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না অয়ন। কামো নিশা, এসব কথা বলো না তুমি প্লিজ। অধরা এসে এসব শুনে ফেললে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি চাইছি না অধরা এসব জেনে। থামো অয়ন, আমি আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। তুমি বুঝতে পারছো না কেন আমার বুকের কষ্টটা? আমি যে আর পারছি না। ঈশা, আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি বিবাহিত, এখন আর আগের মতো কিছু নেই। কিন্তু অয়ন, ঈশা কথাটা বলে শেষ করার আগেই অয়নের চোখ পড়ল দরজার দিকে। অয়ন দরজার দিকে তাকাতেই দেখতে পেল অধরা দাঁড়িয়ে আছে দরজার পাশে। অধরার চোখের কোণে নোনা জল টলমল করছে। অধরা অয়ন আর ঈশার এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে তার কেউ যেন তার বুকের বাস থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে। অসহ্য দহন হচ্ছে বুকের ভিতর। এই কষ্টটা কোনোভাবেই ভুলে থাকার মতো নয়। অয়ন অধরাকে এমন করে আচমকা দেখতে পেয়ে হকচকিয়ে যায়। ঈশাকে নিজের বুকের থেকে সরিয়ে দিয়ে অয়ন ভয়ার্থ কণ্ঠে কাঁপা কাঁপা গলায় অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, অধরা, তুমি এখানে? আমি। কেন, আশা করেছিলে না তাই তো? না, আশা করব না কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। না, ভিতরে কেন আসবো? তোমাদের দুজনকে বিরক্ত করার থেকে দূরে থাকাটাই শ্রেয়। অধরা প্লিজ, আমার কথাটা শোনো। আমি আর ঈশা এমনিতেই কথা। অধরা অয়নের কথা শোনার প্রয়োজন বোধ করল না। অধরা নিজের বুকে চেপে থাকা কষ্টটাকে আড়াল করতে না পেরে হন হন করে চলে যায় অয়নের রুমের সামনে দিয়ে। অয়ন অধরাকে আটকানোর জন্য দরজার দিকে এগিয়ে যায়, তবে অধরা অয়নের কোনো কথা শুনতে চায়নি। অধরা চলে যায় অয়নের রুমের সামনে থেকে। অয়ন কি করবে কিছুই বুঝতে পারছে না। অয়ন নিজের মাথায় হাত রেখে ঈশার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ঈশা অয়নের অগ্নি দৃষ্টির চাহনি দেখে চমকে যায়। খানিকটা ভয়ও পেয়ে যায় সে। অয়ন চরম বিরক্তি নিয়ে ঈশার দিকে কয়েক কদম এগিয়ে এসে ঈশাকে উদ্দেশ্য করে খানিকটা ঝাড়ি দিয়ে বলতে লাগলো, দেখলে তো কি হলো? আমি আগে বলেছি অধরা চলে আসবে, অধরা চলে আসবে। আমার কথা তো তোমার কানে যায় না, তাই না? অয়ন তুমি আমার উপর চিৎকার করছো কেন? আমি কি করলাম? আমি তো নিজের কষ্টটা তোমার কাছে প্রকাশ করতে এসেছি শুধু। হ্যাঁ, সেটাই তো। আমি শুধু শুধু তোমায় বকছি। আসল ভুল তো আমি নিজে করেছি, কারণ আমি তোমায় এই রুমে না ঢুকতে দিলেই হতো। মনের ঘরে যে ঢুকতে দিয়েছো সেটাই আমার কাছে অনেক অয়ন। আর কোথাও থাকতে চাই না আমি। ঈশা প্লিজ, সিন ক্রিয়েট করো না তুমি। আমি তোমায় আগেও বহুবার বলেছি, আমার পক্ষে তোমায় নিয়ে অন্য কিছু ভাবা অসম্ভব। আজও ঠিক তাই। তুমি তো তোমার সিদ্ধান্ত আমায় বলেছো। আমার কথা কখনো কি জিজ্ঞাসা করেছো? জানতে চেয়েছো আমি কি চাই? তোমার কথা আমি জানতে চাইবো কেন? আমি তোমায় ভালোবাসি না। তুমি আমার কাজিন, আর আমি সব সময় তোমায় কাজিন ভেবে এসেছি। তুমি আমার যা ইচ্ছে হয় ভাবতেই পারো, তবে আমি তো তোমায় নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি। আমার স্বপ্নগুলো আমি এমনিতেই ছেড়ে দেব না। তুমি কি চাইছো? আমার সুখের সংসারটা নষ্ট হয়ে যাক? এটাই চাইছো তুমি? তোমার সংসার নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তোমায় নিয়ে। আমি শুধুমাত্র তোমায় চাই। তুমি যেটা বলছো আর মনের মধ্যে ভাবছো সেটা ভুল, আর এই ভুলটা একদিন ভাঙবে তোমার। প্লিজ আমার সামনে থেকে চলে যাও। যাচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবে, আমি তোমায় ভালোবাসি আর তোমাকেই চাই। ঈশা কথাটা বলতেই অয়নের রুম থেকে বেরিয়ে চলে যায়। ঈশা চলে যেতেই অয়ন নিশ্চুপ হয়ে গিয়ে সোফার উপর বসে পড়ল। অয়ন বুঝে উঠতে পারছে না যে তার সাথে আসলে কি হয়ে যাচ্ছে। ঈশাকে সব সময় অয়ন নিজের বোনের মতো ভেবে এসেছে। ঈশাকে অয়ন ভালোবাসে, তবে সেটা বোন হিসেবে। এর থেকে বেশি কিছু অয়নের মনে কিছুই আসেনি। আর ঈশাও কোনোদিন অয়নকে তেমন করে কিছু বলেনি। তবে আজ কোনো কথা না বলেই হুট করে অয়নকে এসব কথা বলছে ঈশা। অয়ন জানে ঈশার কথাগুলো শুনে অধরা কষ্ট পেয়েছে। অয়নও অবাক হয়ে গেছে ঈশার কথাগুলো শুনে। অয়ন ঈশাকে সান্ত্বনা দিতে বুকে চড়িয়ে নিয়েছিল, যেটা দেখার পর অধরা অয়নকে ভুল বোঝে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো কেমন করে অধরার রাগ সে ভাঙাবে।
অধরার রাগ এত সহজে ভাঙবে না। অয়ন কিছু সময় সোফার উপর বসে থাকার পর দুম করে উঠে পড়ল। অয়ন আপন মনে ভাবছে, এমন করে অধরাকে রেগে থাকতে দিলে হবে না। অধরা আমায় নিয়ে যে ভুল ভাবনা নিজের মাথায় ঢুকিয়েছে সেটাকে শেষ করতে হবে, তা না হলে অনেক সমস্যা। অয়ন কথাটা ভাবতেই নিচের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন নিচের রুম থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে আসে বাড়ির বাহিরে গার্ডেনে। অয়ন গার্ডেনে আসতেই দেখতে পায় অধরা একটা টুলে বসে আছে। আপন মনে ফুলগাছের দিকে তাকিয়ে ভাবনার সাগরে পাড়ি জমিয়েছে অধরা। অয়ন অধরাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে অধরার দিকে এগিয়ে গেল। অয়ন অধরার দিকে এগিয়ে এসে অধরার পাশে বসে পড়ল। অয়ন অধরার পাশে বসতেই অধরার ঘোর কাটে। অধরা পাশ ফিরে অয়নকে দেখতে পেয়ে দ্রুত উঠে চলে যেতে নিল। অধরা অয়নের পাশ থেকে উঠে চলে যেতে নিতেই অয়ন দম করে অধরার হাত ধরে ফেলল। অয়ন অধরার হাত ধরে অধরাকে আটকে নিতেই অধরার রাগে ফুঁসতে লাগলো। অয়নের দিকে তাকিয়ে অধরা ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? আমার হাত কেন ধরেছো তুমি? অধরা কি হয়েছে তোমার? আমার উপর এমন করে রেগে গেলে কেন? আমি তোমার ওপর রাখতে যাব কেন? আমি রাগ করিনি। আর সরি তখন তোমার বিরক্ত করার জন্য। অধরা, তুমি যাই ভুল ভাবছো বিশ্বাস করো, আমি তেমন কিছু করিনি। আমি শুধুমাত্র ঈশাকে সান্ত্বনা দিচ্ছিলাম, আর কিছুই না। আমি তোমার পাশে তোমার ছায়াটাকেও সহ্য করতে পারি না। আর তুমি কি না আমার চোখের সামনে অন্য কাউকে জড়িয়ে ধরে থাকবে? এসব আমি কি করে সহ্য করব? আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু আমি তো নির্দোষ অধরা। আমি সত্যি কোনো অপরাধ করিনি। হয়েছে অয়ন, আর কিছু বলতে হবে না তোমায়। আমার হাতটা ছেড়ে দাও। আমি আর কোনো কথা শুনতে চাই না। অধরা প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে কিছু করিনি। বেচারিকে সাপোর্ট করছিলাম আর কিছু না। বুঝেছি। এবার ছাড়ো হাত। অয়ন বেশ বুঝতে পারছে অধরার মনে এখনও তাকে নিয়ে অনেক অভিমান ভর করে আছে। অয়ন বিষয়টা বুঝতে পেরে অধরার হাতটা ছাড়ালো না। অয়ন অধরার হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে অধরাকে নিজের বুকে নিয়ে এলো। অধরা অয়নের বুকে চলে আসতেই অয়ন অধরার মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, আমি তোমায় ভালোবাসি, তোমার জায়গা কখনো অন্য কেউ নিতে পারবে না, এটাই সত্যি। আমি জীবনের সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তুমি আমার না, এই একটা জিনিস কখনো মানতে পারবো না। কারণ আমার জীবনের সবটা জুড়ে শুধুই তুমি আছো, আর কেউ না। পাগলি আমার, তুমি শুধু শুধু ভয় করো। আমি না কখনো তোমায় ঠকাতে পারি, আর না পারবো। আমার সব ভালোবাসা একমাত্র তোমায় নিয়ে। আমি তোমাতেই আসক্ত। আর কখনো এসার আশেপাশেও যাবে না। আমি তোমায় কাদের সাথে শেয়ার করতে পারবো না অয়ন। আমি আর এই ভুলটা করব না, কথা দিলাম। তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। এই ফাজিল, আমার কাছে ক্ষমা চাইছো কেন? বরং তুমি নিজেই আমায় ক্ষমা করে দিবে। স্বামী কখনো স্ত্রীর কাছে ক্ষমা চায় না, বরং স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চায়। অধরা কথাটা বলতেই অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে অধরাকে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। অধরাও অয়নকে জড়িয়ে ধরে শান্তি নিতে লাগলো। কিছু সময় অয়ন অধরাকে জড়িয়ে ধরে রাখার পর আলতো করে অধরাকে ছেড়ে দিল। অয়ন অধরাকে ছেড়ে দিতেই অধরার হাত ধরে পুরো গার্ডেন ঘুরল। অয়নদের গার্ডেনটা বেশ বড়, অনেক রকম গাছ আছে তাদের গার্ডেনে। অধরা অয়নের সাথে পুরো গার্ডেন ঘুরে দেখার পর রুমে ফিরে এলো। বিকেলবেলা অয়ন ও তার পরিবারের সবাই মিলে ছাদে বসে আড্ডা দিচ্ছিল। সকলের সাথে ছাদে ঈশাও ছিল। অধরার সম্পর্ক সবাই অনেক প্রশ্ন করছে, আর অধরা সেসবের উত্তর দিতে চলেছে। অধরা সবার সাথে আড্ডা তো দিচ্ছে, কিন্তু অধরার চোখ জোড়া অয়ন আর ঈশার দিকে বারবার যাচ্ছে। কথায় কথায় ঈশা অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা অধরা, তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? আমি আমার স্বামী অয়নকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা, অয়নের জন্য তুমি নিজের জীবন দিয়ে দিতে পারো? কেন পারবো না? আমি অয়নের জন্য যেমন জীবন দিতেও পারি, ঠিক তেমনি জীবন কেড়েও নিতে পারি। বুঝলাম। যদি কখনো অয়ন তোমাকে ঠকায় বা তোমায় ছেড়ে অন্য কাউকে ভালোবাসে, তখন কি করবে? তখন আর কি করার? অয়নের সুখ আমার কাছে সব। আমি অয়নের সুখের জন্য সব করতে পারি। দরকার পড়লে অয়নকেও
অথরার কথাটা শুনে অয়ন সহ বাকি সবাই খানিকটা অবাক হয়ে যায়। অথরা পুরো সিরিয়াস হয়ে আছে। ঈশা অথরাকে সিরিয়াস হয়ে যেতে দেখে হেসে সবটা উড়িয়ে দিল। বাঙালি নারী সব করতে পারে, শুধুমাত্র নিজের স্বামী ভাগ কাউকে দিতে পারে না। অথরাও ঠিক তাই। সন্ধ্যা হবার আগ অবধি অথরা অয়ন ছাদে বসে সবার সাথে আড্ডা দিল। আড্ডা দেওয়া শেষ করে অয়ন অথরাকে নিয়ে ছাদ থেকে নেমে পড়ল। অয়ন অথরাকে নিয়ে ছাদ থেকে নেমে সোজা নিজেদের রুমে চলে আসে। অয়ন অথরাকে নিজেদের রুমে চলে আসতেই অয়ন অথরার হাত ছেড়ে দিল। অথরার হাতটা ছেড়ে দিয়ে অয়ন অথরাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, ওগো আমার স্বপ্নে আসা পড়ি, সারাটা জীবন ধরে তোমার হাতটা জোড়া কি আমায় এমন করে ভালোবাসা দিতে থাকবে? অয়নের এমন আচমকা বলা কথাটা শুনে অথরার শুকনো ঠোঁটের কোণে মৃদু হাসির ঝলক উকি দিল। অথরা খানিকটা হেসে ফেলে অয়নকে উদ্দেশ্য করে বলল, পাগল একটা, আমি সব সময় তোমার পাশে আছি আর তোমার পাশেই থাকবো। কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। যদি কখনো কোনো বাধা আমাদের আলাদা করতে চলে আসে তখন কি হবে? তখন আমার দুজন মিলে এক হয়ে সেই বাধার মোকাবেলা করব। কি পারবে না আমার পাশে থেকে লড়াই করতে? কেন পারবো না? আমি তো সব সময় আপনার সাথে এক হয়ে লড়াই করতে চাই সোনা। ফাজিল একটা। অথরা কথাটা বলতেই মুচকি হেসে অয়নের দিকে এগিয়ে এসে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। অথরা অয়নকে শক্ত করে জড়িয়ে ধরতেই দরজার ওপার থেকে ঈশা অয়ন আর অথরার দিকে তাকালো। অয়ন আর অথরার বলা প্রতিটি কথা ঈশা দরজার আড়াল থেকে শুনে নিয়েছে। অয়ন আর অথরাকে এতটা কাছে দেখে ঈশার ভিতরটা ফেটে যাচ্ছিল। অথরা নিজেকে কোনোভাবেই শান্ত রাখতে পারছিল না। কি করে ঈশা অয়নের ভাগ অন্য কাউকে দিবে? যখন অয়নের পাশে কেউ ছিল না তখন ঈশার এমন অস্বস্তি কোনো দিন হয়নি। সব সময় মনে হতো ঈশার যে তার ভালোবাসার প্রিয় মানুষটি তার কাছেই আছে, কিন্তু এখন অয়নকে অথরার কাছে দেখে ঈশা একটুও সহ্য করতে পারছে না। অয়ন আর অথরার এমন মেলামেশাগুলো ঈশাকে ভীষণ রকম আঘাত করছে। ঈশা এসব আঘাতকে আর মন থেকে মেনে নিতে পারছে না। বুকের ভিতর যেন তার তীব্র দহন হচ্ছে। এই তীব্র দহনটা অয়ন হয়তো কোনোদিন বুঝতে পারবে না। ঈশা এক ধ্যানে অয়ন আর অথরার দিকে তাকিয়ে থেকে আপন মনে কিছু একটা ভাবতে লাগলো। ঈশা কিছু সময় ভাবনার মাঝে থাকার পর কোনো কারণ ছাড়াই একটা বাঁকা হাসি নিজের ঠোঁটের কোণে এঁকে নিয়ে অয়নের রুমের দরজার সামনে থেকে চলে যায়। অথরা অয়নের বুকে মিশে গিয়ে নিজের শান্তি খুঁজে নিচ্ছে। বেশ কিছু সময় ধরে অথরা অয়নের বুকে থাকার পর আচমকা অয়ন অথরাকে অবাক করে দিল। অয়ন দুম করে অথরাকে নিচের বুকের উপর থেকে সরিয়ে দিল। অথরা অয়নের বুকের উপর থেকে সরে যেতেই অয়নের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অথরা যেন কিছুই বুঝে উঠতে পারছে না। অয়ন অথরার দিকে তাকিয়ে রহস্যময়ী কণ্ঠে বলল, আমার দিকে এমন করে হা করে তাকিয়ে আছো কেন জান? আমি তোমায় কেন বুক থেকে সরিয়ে দিয়েছি জানো? বাবু, কেন তোমার বুক থেকে আমায় আলাদা করে দিলে? কারণ আমি চাইছি এখন আমার আদরিনীকে ভালোবাসার আদর দিয়ে পূর্ণ করে দিতে। এত আদর করলে তো আর প্রেগনেন্ট হয়ে যাব 2 দিনের মধ্যেই, শোনা। তো বলেই বা কি? তাছাড়া সব নারী তো মাতৃত্বের স্বাদ নিতে চায়, তাই না? তা তো অবশ্যই চাই, কিন্তু তাই বলে বিয়ের 2 দিন না যেতেই আদর করে করে প্রেগনেন্ট করে ফেলবে আমায়? করবো না কেন? তাছাড়া তোমায় দেখে তো মনে হচ্ছে বেবির জন্য আমার থেকে বেশি তুমি ওতলা, তাই তোমায় 2 দিনের মধ্যেই বেবি দিতে হবে। মজা করো আমার সাথে? 2 দিনের মধ্যে বেবি কোথা থেকে আসবে? আমায় বোকা পেয়েছো? ও মা, তুমি তো সেই কবে থেকেই বোকা। তা না হলে কি তুমি নিজেই সবার আগে বলতে নাকি যে তোমার 2 দিনেই বেবি হবে? উফ, তোমার সাথে তর্ক করাটাই উচিত হয়নি আমার। ভুল হয়েছে আমার, ক্ষমা করে দাও। না, তোমার ক্ষমা নাই। আমি কি ক্ষমা করার দোকান নিয়ে বসেছি নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার কিছুই করতে হবে না। তুমি এক কাজ করো, মুলার জুস খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার মাথা খেও না। মুলার জুস আবার কেউ খায় নাকি? খায় তো, তোমার মতো ফাজিল লোকগুলো খেয়ে থাকে। ও মা, তাই নাকি? আচ্ছা তুমি একটু খেয়ে দেখাও, আমি তারপর খাচ্ছি। আমি কেন খাবো? আমি কি তোমার মতো বজ্জাত নাকি? তোমার খেতে হবে, কারণ তুমি হলে 1 নম্বরের বজ্জাত। আমি বজ্জাত বলেই তো মুলার জুস খাই না, আমি খাই অন্য কিছু। অন্য কিছু আবার কি? কেন জানো না অন্য কিছুর মানে কি?
ওহো, জানি না তো, একটু জানিয়ে দাও। অন্য কিছুর মানেটা হলো অয়ন নিজের কথাটা বলতে বলতে অধরার দিকে এগিয়ে গেল। অয়ন অধরার দিকে এগিয়ে যেতে নিতেই একটা দুষ্টু হাসি দিল। অধরা অয়নের চোখে মুখে এক অদ্ভুত নেশা দেখেছে। অয়নের চোখে মুখেতেই তীব্র নেশাটা লেগে আছে। অধরা সেই নেশার কারণটা বেশ ভালোই জানে। অধরা অয়নের থেকে এক পা করে পিছিয়ে যাচ্ছে। অধরা যত অয়নের দিকে পিছিয়ে যাচ্ছে, অয়ন তত বেশি অধরার দিকে এগিয়ে আসছে। অধরার দিকে এগিয়ে আসতে আসতে অয়ন অধরার খুব কাছে চলে আসে, আর অধরা দেওয়ালের সাথে লেপ্টে যায়। অধরা দেওয়ালের সাথে লেপ্টে যেতেই অয়ন অধরার কোমর ধরে অধরাকে নিজের সাথে মিশিয়ে নিল। অধরা অয়নের বুকের ওপর আলতো করে নিজের হাত জোড়া রেখে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুমি এখন আমায় নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছো কেন? আমি একটা জিনিস খেতে চাই, সেই জন্য তোমায় নিজের বুকের সাথে মিশিয়ে নিয়েছি। কি খেতে চাও তুমি? আমি তোমায় কিছু খাওয়াতে পারবো না। তাছাড়া একটু পর তো খাবার খেতে যেতে হবে, তাই না? খাবার খেতে যেতে হবে বলে কি এখন কিছু খাওয়া যাবে না নাকি? তাছাড়া তোমার থেকে যেটা খেতে চাইছি সেটা খেলে কি আমার পেট ভরে যাবে নাকি? পেট ভরে যেতেও পারে, তাই এখন কিছুই খেতে হবে না তোমায়। তোমার বারণ কে শোনে? আমি তোমার কোনো বারণ শুনতে পারবো না। আমি যেটা চাইছি সেটাই আমায় এখন দিতেই হবে। ওরে বাবা, তাই? আচ্ছা বলো, কি চাইছো তুমি? আর কি দিতে হবে আমার? বেশি কিছু না, শুধু তোমার ঠোঁটের ওই মিষ্টি মধুর স্বাদটুকু আমি পেতে চাই। আমায় ওই ঠোঁটের স্বাদ নিতে দিবে না? না, দিব না। আমি তোমায় কোনো কিছু স্বাদ নিতে দিব না, একদম। আচ্ছা তাই নাকি? তবে তো আমায় জোর করে নিতে হবে। আমি জোর করলে সেটা কি ভালো দেখাবে? অয়ন, ফাইজলামি করো না আমার সাথে। আমি আগেই বলে দিচ্ছি, আমার সাথে এসব চলবে না একদম। তাই শোনা, তোমার সাথে কি চলবে দেখি একটু। অয়ন কথাটা বলতেই অধরার কোমরের উপর নিচের হাত জোড়া রাখল। অধরা বুঝতে পারছে অয়নের নিঃস্বার্থ দৃষ্টি তার ঠোঁটের উপর। অধরা অয়নকে সবসময় ভালোবাসা দিতে চায়, তবে একটা কথা তো সত্যি যে অয়নের বায়না সব সময় পূর্ণ করা সম্ভব না। অধরা অয়নের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করতে অয়ন আরও শক্ত করে অধরাকে জড়িয়ে ধরল। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অধরা একদম শান্ত হয়ে যায়। অয়নের থেকে নিজেকে আলাদা করা কি এত সোজা নাকি? অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে অধরার ঠোঁটের দিকে একটু একটু করে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতে লাগলো। অধরা অয়নের এমন এগিয়ে আসায় মিটমিট করে হাসছে। অয়ন অধরার ঠোঁটের দিকে ক্রমশ নিজের ঠোঁটজোড়া এগিয়ে নিয়ে যেতেই অধরার মাঝে এক অদ্ভুত শিহরণ কাজ বয়ে যেতে লাগলো। অধরা নিজের চোখ জোড়া বন্ধ করে নিতেই অয়ন অধরার ঠোঁটের দিকে আরও এগিয়ে নিয়ে আসতেই অয়ন আর অধরার ঠোঁট জোড়া ছুঁই ছুঁই হয়ে গেল। অয়ন অধরার ঠোঁটের পরশ নিতে যাবে ঠিক এমন সময় হুট করে অয়নের রুমে কেউ চলে আসে। অয়নের পেছন থেকে ভেসে আসে একটি মেয়েলি কণ্ঠস্বর। অয়ন কণ্ঠস্বরটা শুনে বেশ বুঝতে পারল ঈশা এসেছে তার রুমে। ঈশা অয়নের রুমে হুট করে এসে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অয়ন, তোমাকে আর অধরাকে খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছে, চলো তোমরা। ঈশার কণ্ঠস্বরটা পেয়ে অয়ন খানিকটা হকচকিয়ে গিয়ে অধরাকে ছেড়ে দিল। ঈশা এমন একটা সময় এখানে আসবে সেটা অয়ন বা অধরা কেউ আশা করতে পারেনি। ঈশার উপস্থিতি অয়ন আর অধরাকে ভীষণ বিরক্তির মধ্যে ফেলে দিল। অয়ন অধরাকে ছেড়ে দিয়ে ঈশার দিকে চরম বিরক্তির চোখে তাকিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার কি কোনো কমন সেন্স নাই? কারো রুমে আসার আগে একটু নক করতে হয়, সেটা জানো তো? না, সেটা তো জানি, তবে তোমার রুমে আসার জন্য তো আগে কখনো নক করিনি, তাই আর কি ভুল করে চলে এসেছি। আগে তো আমি বিয়ে করিনি, আর তুমি আমার কাজিন সেই হিসেবে এসেছো, কিন্তু এখন আমি বিবাহিত, আমার সাথে আমার স্ত্রী আছে, সো এবার তো বোঝো। সরি অয়ন, আমার ভুল হয়ে গেছে, আমায় প্লিজ ক্ষমা করে দাও। ঈশা কথাটা বলতেই মাথাটা নিচু করে চোখের জল ফেলতে লাগলো। অধরা এতক্ষণ অয়ন আর ঈশার কথাগুলো নীরবে শুনে গেছে, একটা শব্দও অধরা করেনি। অধরা বেশ ভালোই বুঝতে পারছে অয়ন নিজের কথার দ্বারা সরাসরি ঈশাকে অপমান করে চলেছে। ঈশার চোখের জল দেখে অধরার মনটা গলে যায়। অধরা খানিকটা অভিমান করে বসে অয়নের উপর। এমন করে কি কেউ কাউকে অপমান করে? অধরা খানিকটা রেগে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো,
এই অয়ন, কি হয়েছে কি তোমার? আমি কিছু বলছি না দেখে যা ইচ্ছে হয় বলবে? আমি কি বললাম তুমি বলো? কোনো কমন সেন্স আছে ওর? কোনো অনুমতি ছাড়াই চলে এসেছে রুমের মধ্যে। তুমি না পারো বটে। ঈশা, তুমি নিচে যাও, আমরা আসছি। ঈশা অধরার কথাটা শুনে হ্যাঁ সূচক মাথা নেড়ে অয়নের রুম থেকে বেরিয়ে যায়। ঈশা অয়নের রুম থেকে বেরিয়ে যেতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অয়ন, তোমার এমন করে কথা বলাটা উচিত হয়নি। মেয়েটা ভুল করে চলে এসেছে, এত এত রিয়্যাক্ট করার কি আছে? তাহলে কি করব? এই মেয়েটা হুট করে আমাদের রুমে চলে আসবে, সেটা কেমন কথা? আর তুমি এসব সহ্য করলেও আমি পারছি না করতে। আরে বোকা বেচারি, ভুল করে এসেছে বললো তো তখন, তাই না? আর হবে না এমন ভুল। তারপর ওকে বকাটা উচিত হয়নি। দেখেছো কেমন করে কান্না করে ফেলেছে? এখন হয়েছে ঈশাকে সাপোর্ট করা। হয়েছে ফাজিল। এবার চলুন মহারানী, আমরা নিচে গিয়ে খেয়ে আসি। জি জনাব, চলুন। অয়ন অধরাকে নিয়ে সোজা চলে যায় নিচে খাবার খেতে। অয়ন অধরাকে নিয়ে খাবার খেতে নিচে চলে আসতেই দেখল সবাই খাবার খেয়ে নিয়েছে। এখন শুধু অয়ন আর অধরা বাকি আছে। অয়ন অধরাকে নিয়ে খাবার টেবিলে বসলো। খাবার নিয়ে দুজনে খাবার খেতে লাগলো। অয়ন খাবার খাচ্ছে আর অধরার সাথে গল্প করছে। অধরাও বেশ হাসিখুশিভাবে খাবার খেয়ে নিচ্ছে। ওইদিকে দূরে আড়াল থেকে অয়ন অধরার উপর তীক্ষ্ণ নজরদারি রেখেছে ঈশা। ঈশা অয়ন আর অধরার দিকে তাকিয়ে দেখছে তাদের মাঝে থাকা মিল মহব্বত। এসব দৃশ্য কোনোভাবেই ঈশা হজম করতে পারছে না। ঈশার সারা শরীর যেন চলে যাচ্ছে। অয়ন অধরা খাবার শেষ করে নিয়ে সোজা নিজেদের রুমে চলে যায়। অধরা রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে নিজের চুল ঠিক করছে। অয়ন বিছানার উপর বসে খানিকটা হেলান দিয়ে আছে। অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন। অধরাকে যত দেখছে তত বেশি যেন নিজের মাঝে এক নেশাকে অনুভব করছে অয়ন। অয়ন আর বসে থাকতে পারল না। অয়ন নিজের জায়গা থেকে উঠে অধরার দিকে উঠে চলে আসে। অধরার দিকে এগিয়ে এসে অয়ন অধরাকে পেছন দিক থেকে আলতো করে জড়িয়ে ধরে। অয়ন অধরাকে জড়িয়ে ধরতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে জনাবের? হঠাৎ করে এমন করে জড়িয়ে ধরলে যে আমায়? আমার কি হবে? আমি তো তোমার থেকে জানতে চাইছি তোমার কি হয়েছে। এমন করে সেজেগুজে রেডি হচ্ছ কেন? আমি কোথায় সেজেগুজে রেডি হলাম? আমি তো ন্যাচারাল আছি। সেটা তো তোমার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। আমায় বলো তো, রাত করে এত সাজার কি মানে? আরে জানো না মেয়েরা রাতে কেন সাজে? জানি না তো, তাই তো তোমায় জিজ্ঞেস করছি। আসলে মেয়েরা চায় তার স্বামী সবসময় তার রূপে মুগ্ধ হয়ে তার থেকে বন্দী থাকুক। এজন্য মেয়েরা রাতে একটু সাজুগুজু করে। আমি তো তোমার উপর এমনিতেই মুগ্ধ সোনা, তোমার এই রূপে আমি সর্বদাই মুগ্ধ হয়ে থাকি। এত সাজার প্রয়োজন নেই। প্রয়োজন নেই বললে তো হবে না। অনেক কিছু আছে যার প্রয়োজন না থাকলেও করতে হয়। সেটা আবার কি? আমায় একটু খুলে বলো। এই যে এখন তুমি আমায় জড়িয়ে ধরলে, সেটার তো কোনো দরকার ছিল না, তাই না? তবুও ধরলে। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আজ থেকে তোমাকে আর আমি কখনো ভালোবাসি বলবো না, তোমার কাছে যাব না, কখনো বলবো না অধরা আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। চলবে তো? অয়ন কথাটা বলতেই অধরাকে ছেড়ে দিল। অয়নের মুখটা একটু গম্ভীর হয়ে আছে। অধরা অয়নকে মুখ গম্ভীর করে থাকতে দেখে অয়নকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা তবে কাকে বলবে? আর আদরটাই বা কাকে করবে? কেন গো, পাশের বাড়ি ভাবি কোনো কাজে আসবে? আমার সব ভালোবাসা তাদের মাঝে বিতরণ করে দিব, ঠিক আছে? তবে রে। অধরা অয়নের কথাটা শুনে রেগে গেল। অধরা অয়নের সাথে একটু করে মজা করেছে, সেটা অয়নের পছন্দ হয়নি। স্ত্রী হয়ে নিজের স্বামীর কাছে আবদার করবে না, ঝগড়া করবে না, তা কি করে হয়? এসব তো ভালোবাসার অংশ। তাছাড়া ভালোবাসার মাঝে যদি একটু খুনসুটি না থাকে তবে টক সেই ভালোবাসা জমে? অয়ন সেসব কিছুই বোঝে না। অধরা অয়নকে একটু রাগাতে চেষ্টা করলে অয়ন নিজের অধরাকে রাগিয়ে দেয়। অধরা অয়নের বুকে কিলখুশি মারতে নিতে অয়ন দৌড়ে অধরার থেকে ছুটে পালাতে লাগলো। অধরাকে কম চাই নাকি? এত সহজে তো অয়নকে সে মুক্তি দিবে না। অধরা অয়নের পেছন পেছন ছুটে অয়নকে তাড়া করতে লাগলো। সারা ঘর জুড়ে তারা দৌড়চ্ছে।
অয়ন অথরাকে খাপাতে আরো নানা ধরনের কথা বলতে লাগলো। আর অথরা সেসব শুনে যেন অয়নের পিছন চোখের মতো পড়ে গেল। অয়ন এদিক ওদিক বের করে বেশ কিছু সময় ছোটাছুটি করার পর বিছানার উপর ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। অয়ন বিছানার উপর শুয়ে পড়তেই অথরা ও অয়নের বুকের উপর এসে গা এলিয়ে শুয়ে পড়ল। অথরা অয়নের বুকের উপর শুয়ে পড়তে অয়ন নিজের একটা হাত অধরার পিঠের উপর রাখল। অথরার পিঠের উপর হাত বুলিয়ে দিতে দিতে অয়ন অথরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি গো প্রাণপ্রিয়সী, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে যে? বরং আমার পেছনে তাড়া করতে কি ভয় করছে তোমার? আমার কেন ভয় করতে যাবে? আমি এসবে ভয় পাই না। তাহলে আমার বুকের উপর এমন করে শুয়ে পড়লে কেন? আর তোমার হার্টবিট এত ফাস্ট কেমন করে হলো? হে মা, এত ছোটাছুটি করেছি তো ফার্স্ট হবে না তো কি হবে? ও আচ্ছা, আমি তো ভাবলাম আবার তোমার ভয় করছে। আমি তো আর মানুষ না, ভাল্লুক। আসছে, তোমাকে আমি ভয় পাই না। আর তোমার এই বুকটা আমার জায়গা, তাই আমি এখানে এসেছি। তাই নাকি? আমার বুকটা তোমার জায়গা কেমন করে হলো গো? এই বুকটা কি আমি তোমার নামে করে দিয়েছি নাকি? আমার নামে করে দিবে কেন? এই বুকে জন্মের পর থেকে আমার নামটা লেখাই ছিল, তাই তো এত ঝড়ঝাপটা পার করে আমরা এক হয়েছি। আমি যুদ্ধ করেছি বলেই এসেছো, তা না হলে আমার জন্য কত মেয়ে পাগল জানো তুমি? আবার এসব কথা বলা শুরু করেছো? তোমার কতবার না বারণ করেছি অন্য কারোর কথা মুখে নিবে না। ও মা, কেন? আমি অন্য কারোর নাম মুখে নিলেই কি অন্য কারোর হয়ে যাব নাকি? তোমায় বলতে বারণ করেছি মানে তুমি বলবে না, আমার সাথে আর কোনো তর্ক করবে না এটা নিয়ে। আমি এই কথা সহ্য করতে পারি না। অয়ন অধরার কথাটা শুনে বুঝতে পারল অধরা সত্যি এই কথাটাই ভীষণ কষ্ট পায়। অয়ন আপন মনে ভেবে নিল আর কখনো অধরাকে এসব কথা বলে সে কষ্ট দেবে না। অধরা কথাটা বলতেই নিশ্চুপ হয়ে যায়। অধরা নিশ্চুপ হতেই অয়নও নিশ্চুপ হয়ে গেল। মিনিট খানেক এমন নীরবতায় কেঁপে যেতে অয়ন নিজের সকল নীরবতা ভেঙে দিয়ে অধরাকে অবাক করে দিল। অয়ন দুম করে অথরাকে নিচের বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে নিচে অথরার বুকের ওপর চলে আসে। অথরা অয়নের এমন কাজ দেখে চমকে যায় ভীষণ। অয়ন অথরাকে বিছানায় শুইয়ে দিয়ে অথরার ওপর উঠে পড়তেই অথরা অয়নকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, এটা কি হলো? তুমি আবার আমার বুকের উপর চলে এসেছো কেন? এটা আমার শান্তির জায়গা, আমি এখানে আসবো না তো কে আসবে? এত শান্তি নিতে হবে না। তোমার মাথার মধ্যে কি চলছে আমি বেশ ভালোই বুঝতে পারছি। তাই নাকি? আচ্ছা বলো, আমি মাথায় কি চলছে? তোমার মাথায় চলছে এখন আমায় আদর করার ধান্দা। ঠিক বললাম তো? বাহ, তুমি তো দেখছি আমার মনের কথা সব বলে দিতে পারো। একদম ঠিক বলেছ, আমি এটাই ভেবেছিলাম এতক্ষণ ধরে। তুমি বুঝলে কেমন করে? আরে না বোঝার কি আছে, তোমার চোখের ভাষা আমি পড়তে জানি, তাই চোখ দেখেই সব বলে দিতে পারি। সত্যি? আমি আগে তো এসব কথা বিশ্বাস করতাম না, ভাবতাম মিথ্যা কথা। চোখের ভাষা কেউ পড়তেই জানে না। আর এখন? এখন দেখি চোখের ভাষা, মনের ইচ্ছা সব কিছু বোঝার মতো একটা মানুষকে আমি নিজের জীবনসঙ্গী করেছি। এখন বাজে কথা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। কত টাইম হয়ে গেছে দেখেছো? টাইম হয়েছে তো কি, এখন তো ঘুমানো যাবে না, অনেক কাজ পড়ে আছে। কাজ পড়ে আছে মানে? রাত করে আবার কি কাজ আছে তোমার? দেখো, সিঙ্গেল ছেলেমেয়েদের রাতে অনেক কাজ থাকে, আর আমরা তো এখন বিবাহিত, আমাদেরও অনেক কাজ আছে। তোমার কথার কোনো আগামাথা আমি বুঝি না। আমার এত কিছু তোমায় বুঝতে হবে না, তোমায় আমি যেটা বললাম সেটা করো। কি করব? তুমি তো কিছু করতেই বলনি আমায়। তুমি এখন আমার কাছে এসো, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি ঘটনা কি। অয়ন অথরাকে হ্যাচকা টান দিয়ে নিজের পাশে বসিয়ে নিয়ে অথরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দিল। অয়ন অথরার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দিতেই অয়নের চোখের সামনে অথরার বুকটা উন্মুক্ত হয়ে গেল। অথরা অয়নের এমন সব কাজ দেখে খানিকটা রেগে যায়। অথরা দ্রুত নিজের শাড়ির আঁচলটা আবারও বুকের উপর টেনে নিতে চেষ্টা করে, তবে অয়ন তো শাড়ির আঁচলটা শক্ত হাতে ধরে নিয়ে অধরার দিকে নেশাত্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়নের এমন নেশাত্ম চাহনি যেন অধরার বুকের মাঝে তোলপাড় করে দিচ্ছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিকটা রাগ দেখিয়ে বলে উঠল, এসব কি হচ্ছে অয়ন? আমার শাড়ির আঁচল সরিয়ে দিয়ে আমার বুকের দিকে এমন করে তাকিয়ে আছো কেন?
আমি তাকাবো না তো কে তাকাবে? মানে তুমি কিন্তু এখন খুব বেশি করছো। আমি তোমায় বারণ করেছি, তারপরও তুমি আমার সাথে এমনটা করছো কেন? আমি তোমার সাথে কেমনটা করলাম? আমি তো তোমায় একটু জ্বালাতন করার চেষ্টা করছি। কিছুই করতে হবে না। তোমার এমন করে আমার দিকে তাকানোতে আমার মনের মধ্যে কিছু একটা হয়। কি হয়? জানি না। আমি তো জানি তোমার মন প্রাণও চাইছে আমি যেন তোমায় বেশি করে জ্বালাতন করি, তাই তো এমন করছি। একদম না। আমার মন প্রাণ চাইছে তোমার থেকে দূরে থাকতে, এটাই সত্যি। তোমার এসব অদ্ভুত কথাবার্তা আমার কানে আসে না, আমার কানে এখন অন্য কিছু আসছে। আর শোনো, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি অধরা। ইস, কতটা রেগেছো দেখি একটু। দেখাচ্ছি। অয়ন কথাটা বলতেই দম করে অধরাকে বিছানায় শুইয়ে দিয়ে অধরার বুকের উপর উঠে পড়ল। অধরার বুকের উপর উঠে অয়ন অধরাকে পাগলের মতো চুমু খেতে লাগলো। অয়নের ঠোঁটের গভীর স্পর্শগুলো অধরাকে ভিতর থেকে নাড়িয়ে দিচ্ছে। অধরা বারবার অয়নের এমন স্পর্শে নিচের উপর থেকে নিচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অয়ন অধরার ঠোঁটে ঘাড়ে গলায় চুমু খেতেই অধরা অয়নকে আঁকড়ে ধরে। অধরাও অয়নের পাগলের মতো আদর করছে। আদরে আদরে অয়ন অধরা দুজন মিশে একাকার হয়ে যায়। বেশ কিছু সময় অয়ন অধরাকে সারা রাত পাগলের মতো আদর করলো। সকাল হতেই অয়নের ঘুম ভেঙে যায়। অয়নের ঘুম ভেঙে যাবার পর অয়ন চোখ কচলাতে কচলাতে নিজের পাশে তাকালো। অয়ন নিজের পাশে তাকাতেই দেখতে পেল অধরা নেই। অয়ন অধরাকে নিজের পাশে না দেখতে পেয়ে চমকে যায় ভীষণ। অয়ন বিছানা থেকে উঠে পড়ে আপন মনে ভাবতে লাগলো, এত সকালে অধরা কোথায় গেল। অয়ন বিছানা থেকে নেমে পড়ে অধরাকে ডাকতে লাগলো। দুবার অধরাকে ডাকার পর অয়নের রুমের সামনে দৌড়ে চলে আসে ঈশা। ঈশা অয়নের রুমের বাহিরে দাঁড়িয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, তুমি কি অধরাকে ডেকেছো? অধরা কোথায়? অধরা তো রান্না করছে, আজ তুমি অফিসে যাবে তাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। অয়ন কথাটা বলতেই ঈশার দিক থেকে মুখ ঘুরিয়ে ফেলল। অয়ন টাওয়াল নিয়ে ফ্রেশ হয়ে চলে যাবে, ঠিক এমন সময় ঈশা অয়নকে উদ্দেশ্য করে পেছন থেকে বলতে লাগলো, অয়ন, আমার একটা কথা আছে তোমার সাথে, যদি কিছু মনে না করো। আমার সাথে তোমার আবার কিসের কথা? দেখো ঈশা, আমি বারবার করে তোমায় বলেছি আমায় বিরক্ত করো না, আমার এসব পছন্দ না। তোমার পছন্দ নাই হতে পারে, কিন্তু অয়ন, আমার কথাটা শুনলে তো আর পাপ হবে না, তাই না? উফ, বলো কি বলবে? আমার হাতে তোমার বক বক শোনার মতো সময় নেই, তাই তাড়াতাড়ি কথা শেষ করো। আমি ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। তুমি ভুল করেছো মানে? কি ভুল করেছো তুমি? আমি তো তোমার কোনো ভুল দেখতে পাইনি এখনো। আমার কাজে হয়তো তুমি অনেক বেশি কষ্ট পেয়েছো, তাই আমার সাথে এখন এমন করে কথা বলছো। শোনো ঈশা, তোমায় একটা কথা বলি আমি, এখনো সময় আছে, তুমি নিজের ভুলটা শুধরে নিয়ে পথ চলতে শুরু করো। তুমি আমার কাজিন আর কিছু না। ওই দিনের ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়েছি, এখন তুমি আসতে পারো। অয়ন ঈশাকে ক্ষমা করে দিয়েছে। এই কথাটা শোনার পর ঈশা খুশিতে নেচে উঠল। ঈশা মনের খুশিতে নাচতে নাচতে অয়নের রুম থেকে চলে যায়। অয়ন ফ্রেশ হয়ে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নিচ্ছে। প্রপার রেডি হয়ে নিতে অয়নের রুমে অধরা চলে আসে। অধরা এসে অয়নকে রেডি হয়ে যেতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ জনাব, দেখি একদম রেডি হয়ে আছে। অফিসিয়াল ড্রেসে তোমায় খুব সুন্দর লাগে। জি জানি আমি। এখন মহারানী, আপনি যে আমায় একা রেখে চলে গেলেন নাস্তা তৈরি করতে, আমি যে আপনাকে মিস করেছি সেটার কি হবে? আরে বোকা, আমি নাস্তা রেডি না করলে তুমি নাস্তা করতে কোথা থেকে? তাই তো আমি নাস্তা আর টিফিন রেডি করতে চলে গেছি। তুমি টিফিন রেডি করতে গিয়েছো আর আমি তোমার অপেক্ষায় বসে আছি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমায় না দেখতে পেয়ে। চাপা মারো। তুমি তো ঈশার থেকে খবর নিয়েছো আমি রান্না করছি। সেটা তো অনেক পরে, এর আগের কথা কেডা কইব? কারোর কউন লাগতো না, এখন আন্নে আমার লগে খাইতে চলেন। খিদা লাগছে তো নাকি? হা হা হা, ফাজিল, চলো যাই। অয়ন অধরার হাত ধরে অধরাকে নিয়ে খাবার খেতে চলে আসে নিচে। খাবার টেবিলে বসে খাবার খেয়ে নিয়ে অয়ন অধরার থেকে বিদায় নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে।
অয়ন গাড়ি করে অফিসে এসে সোজা নিজের কেবিনে চলে যায়। কেবিনে এসে অয়ন ফোনটা টেবিলের ওপর রেখে দিয়ে কাজ করতে শুরু করে দিল। কিছু সময় কাজ করার পর অয়নের ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। অয়ন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অপরিচিত নাম্বার দেখে কলটা পিক করলো না। অয়ন ফোনটা এমনিই রেখে দিল। অয়ন আবারও নিজের কাজ শুরু করতেই এই অপরিচিত নাম্বার থেকে আবারও কল চলে আসলো। অয়ন এবার খানিকটা বিরক্ত হয়ে গিয়ে কলটা পিক করলো। অয়ন কলটা পিক করতেই ওপার থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসে। অয়ন ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে ভাই? বারবার কল করে আমায় বিরক্ত করছেন কেন? আমার পরিচয়টা জানা কি খুব বেশি প্রয়োজন নাকি? আমি কি বলতে চাচ্ছি সেটা খুব বেশি জরুরি। আপনার পরিচয়টাও জরুরি, আর কি বলতে চাইছেন সেটাও জরুরি। দুটোই বলুন। আমার পরিচয়টা আপনার কাছে কোনো গুরুত্ব রাখবে না। যদি আপনি নিজের স্ত্রীর সত্যিকারের পরিচয়টা জানতে পারেন তো। দেখুন, ফালতু কথা বাদ দিন, আমায় বিরক্ত করিয়েন না প্লিজ, ফোনটা রাখুন। আমি আপনাকে বিরক্ত করছি না মিস্টার। আমি আপনাকে সত্যি কথাটা জানাতে চাচ্ছি, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। অধরার কথাটা শুনে অয়নের বুকের মধ্যে এক অদ্ভুত কম্পন বয়ে যায়। অয়ন খানিকটা ভয় পেয়ে গেছে লোকটার কথায়। এই লোকটা অধরার বিষয়ে কি বলতে চাইছে? অয়ন খানিকটা বিব্রত হয়ে গিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি বলতে চাইছেন আপনি? আমি বুঝতে পারছি না আপনার কথা। বুঝতে পারবেন, সব বুঝতে পারবেন। আগে বলুন, আপনি আপনার স্ত্রীকে খুব বিশ্বাস করেন তাই না? জি করি, কিন্তু কেন? আপনার কথার সাথে এটার কি সম্পর্ক? অনেক গভীর সম্পর্ক আছে। আপনার স্ত্রী যদি আপনার এই বিশ্বাস নিয়ে খেলে, তখন আপনি কি করবেন? আপনি আমায় যা বলতে চাইছেন দয়া করে একটু খুলে বলুন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে প্লিজ। বুঝতে পেরেছি, আপনি আমার কথাটা পুরোটা শুনতে চাইছেন না। আপনি আসলে কথাটা শুনতে চাইছেন। জি, সেটাই আমি শুনতে চাইছি, দয়া করে বলুন। আপনার স্ত্রী আপনার এই অগাধ বিশ্বাসকে নিয়ে খেলা করছে। যদি আপনি আপনার স্ত্রীকে হাতে নাতে ধরতে চান, তবে এখনই মন রেস্টুরেন্টের সামনে চলে আসুন আর নিজের চোখে দেখে যান আপনার স্ত্রীর প্রেম নীলা। কী সব কথা বলছেন? আমার অধরা আমাকে ছাড়া অন্য কারোর সাথে কখনো কোনো ধরনের সম্পর্ক করতে পারে না। এই বিশ্বাসের মর্যাদা আপনার স্ত্রী করছে না। আপনি নিজের চোখে দেখে যান। কিন্তু আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যালো? লোকটি অয়নের মুখের উপর কলটা কেটে দিল। অয়ন হ্যালো হ্যালো করার পরেও কোনো লাভ হয়নি, আর কোনো জবাব ওপার থেকে আসেনি। অয়ন ফোনটা কানের উপর থেকে নামিয়ে নিয়ে আপন মনে চিন্তা করতে লাগলো, এই লোকটা কে, আর অয়নকে অধরার বিষয় এসব কথা কেন বলল? অয়ন আর অধরার বিয়ের লাভ ম্যারেজ হয়। অয়ন অধরাকে ভালোবাসার পর বিয়ে করে, আর এতদিনের ভালোবাসার সম্পর্কের পর অধরার সাথে অয়নের বিয়ে হয়। অয়ন অধরাকে খুব ভালো করে জানে আসলে অধরা কেমন, কিন্তু অয়ন শুধুমাত্র এটাই বুঝতে পারছে না যে অধরার সাথে রিলেশনে থাকার সময় তো এমন কোনো কথা অয়ন শোনেনি। তবে বিয়ের পরে কেন আজ এসব শুনছে? অয়ন একটা ভাবনার মাঝে পড়ে গেছে। আপন মনে অয়ন লোকটার কথা আর অধরার কথা ভাবতে লাগলো। ভাবনার মাঝে অয়ন এতটাই ডুবে গেছে যে কে কেবিনে আসছে আর না আসছে সেসব দেখছে না। অয়নের কেবিনে তার অফিসের স্টাফ এসে অয়নকে ভাবনার মধ্যে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যালো স্যার। রোদেলা অনেকটা সময় ধরে অয়নকে ডাকলো। অয়নের কোনো সারা শব্দ না পেয়ে রোদেলা অয়নের হাতের উপর আলতো করে ধাক্কা দিতেই অয়নের ঘোর কাটে। অয়ন হকচকিয়ে গিয়ে রোদেলার দিকে দৃষ্টিপাত করলো। অয়ন রোদেলার দিকে দৃষ্টিপাত করতেই রোদেলা অয়নকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, স্যার, সব ঠিক আছে তো? আপনি এমন করে ভাবনার মাঝে ডুবেছিলেন? ও সরি মিস রোদেলা, আমি আপনাকে খেয়াল করতে পারিনি। বলুন কি দরকার? স্যার, এই ফাইলে কিছু সাইন লাগবে। জি, ফাইলগুলো আমায় দিন, আমি দেখে সাইন করে দিচ্ছি। জি স্যার। অয়ন রোদেলার ফাইলগুলো সাইন করে দিতেই রোদেলা অয়নের কেবিন থেকে বেরিয়ে যায়। রোদেলা অয়নের কেবিন থেকে বেরিয়ে যেতেই অয়ন নিজের ফোনটা হাতে নিয়ে নিল। নিজের মনকে অয়ন কোনোভাবেই শান্ত রাখতে পারছে না। ওই লোকটার কথা যদি সত্যি হয় তবে অয়নকে এখনই গিয়ে অধরার সত্যিটা যাচাই করতে হবে। অয়ন দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে অয়ন গাড়ি স্টার্ট করতেই লোকটি আবারও অয়নকে কল করলো। অয়ন লোকটিকে বলল যে অয়ন বেরিয়ে গেছে অফিস থেকে, 2 মিনিটের মধ্যে আসছে অয়ন। অয়নের অবস্থান সম্পর্কে অবগত হওয়ার পর লোকটি কল কেটে দিল। অয়ন দ্রুত গাড়ি ড্রাইভ করছে।
ভিতরে ভিতরে অয়নের যেন ভাঙচুর হয়ে যাচ্ছে। অয়ন বুঝতে পারছে না কি অয়নের জন্য অপেক্ষা করছে। অয়ন গাড়ি নিয়ে 10 মিনিটের মধ্যে রেস্টুরেন্টের সামনে চলে আসলো। অয়ন গাড়ি থেকে নামতেই লোকটি এসে অয়নকে ভিতরে গিয়ে দেখতে বলল। অয়ন লোকটির কথা মতো ভিতরে যেতেই পুরো থ হয়ে যায়। অয়ন দেখতে পায় সত্যি এখানে অধরা আর একটা ছেলে বসে আছে। অয়ন এই দৃশ্যটা দেখার জন্যে মোটেও প্রস্তুত ছিল না। অয়ন রেস্টুরেন্টের ভিতরে গিয়ে অধরার সামনে এসে দাঁড়াতেই অধরা অয়নকে দেখে চমকে উঠল। অধরা আচমকা গিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল, অয়ন, তুমি এখানে? তোমার তো আজ অফিসে থাকার কথা ছিল, তাই না? জি, সেটা তো ছিল, কিন্তু আজ আমি অফিসে নেই, রেস্টুরেন্টে এসেছি। কিন্তু কেন হঠাৎ করে অফিস ছেড়ে রেস্টুরেন্টে আসার কারণ কি? কারণটা না হয় পরে বলছি। তুমি এখানে কেন? এখানে আসার আগে আমায় বলেছো? তোমায় কেন বলবো? আমি আম্মুর থেকে বলেই তো এসেছি। আর তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? তো তোমার সাথে কেমন করে কথা বলবো? তুমি এখানে যে এসেছো সেটা আমায় আগে বলা উচিত ছিল না? অয়ন, প্লিজ এমন করো না। আমায় আগে বলো হয়েছেটা কি। তুমি আমার সাথে এমন করছো কেন? চুপ, আর একটাও কথা তুমি বলবে না। আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। আমি যেটা তোমার থেকে জানতে চাই সেটাই বলো। কি জানতে চাও তুমি? বসো এখানে, শান্ত হয়ে কথা বলো। সবাই দেখছে আমাদের। অধরার কথা মতো অয়ন চেয়ারে বসে পড়ল। আশেপাশে এত লোকের মাঝে চিৎকার করে কথা বলা যায় না। অয়ন চেয়ারে বসে পড়তেই অধরাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল, বসছি। এখন ছেলেটাকে? অয়ন, এখন কিছু জিজ্ঞেস করো না। আমি পরে তোমায় সব বলবো, তবে এখন না। শাট আপ অধরা, আমার মেজাজ খারাপ করো না। আমি তোমার কাছ থেকে যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দাও। অয়ন, বোঝার চেষ্টা করো। এই বিষয়টা এখন বলা যাবে না। আমি সময় করে তোমায় বলবো। তার মানে আমার ধারণাটাই সত্যি কি, তাই তো? হোয়াট? তোমার ধারণা সত্যি মানে কি? মানে হলো এই ছেলের সাথে তোমার অবৈধ কোনো সম্পর্ক আছে, তাই তো? তুমি কিছু বলতে চাইছো না, তাই তো? অয়নের কথাটা শুনে অধরার মুখের উপর খুশিটা উবে গেল। সেই অধরার মুখের উপর মলিনতার ছাপ পড়ে গেল। অধরা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অধরা বুঝতে পারছে না অয়ন তাকে নিয়ে এই কথাটা কেমন করে বলতে পারলো। অয়নের কি একটিবারও বাঁধলো না কথাটা বলতে? অয়ন কথাটা বলতেই অধরার সামনে থেকে উঠে দাঁড়ালো। অয়ন উঠে দাঁড়িয়ে অধরার দিক থেকে নিজের মুখ সরিয়ে নিল। অয়নের এমন ব্যবহারটা অধরার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। অধরা চাইতেও অয়নের মুখের উপর কোনো কথা বলতে পারছে না। এক মুহূর্তেই অধরা নিশ্চুপ হয়ে গেল। বাকরুদ্ধ অধরা যেন শকড হয়ে গেছে। অধরা ভাবতেও পারেনি অয়ন তার প্রতি এমন বিশ্বাস রাখবে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলতে লাগলো, যদি তোমার প্রেম কাহিনী শেষ হয়ে থাকে তো বাড়ি চলে যাবে, আমি আসছি। দাঁড়াও অয়ন, তুমি শুধু নিজের কথা বলে যাবে আর আমি শুনে যাব? তা তো হতে পারে না। আমারও কিছু কথা বলার আছে। কি বলতে চাও আর? আমার তো মনে হয় না তোমার আর কোনো কথা থাকতে পারে। আরে আছে কথা বলার। এই যে এই ছেলেটাকে দেখছো, এই ছেলেটা আমার ভাই হয়। আমার বাবার অংশ এই ছেলেটা। অধরার কথাটা শুনে অয়ন যেন আকাশ থেকে পড়ল। অধরা তো বাবা মায়ের একমাত্র মেয়ে। অয়ন তো কোনোদিন শোনেনি অধরার ভাই আছে। অয়ন অবাক হয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, হোয়াট? তুমি কি আমায় পাগল পেয়েছো? যা বলবে তাই মানবো আমি। এই ছেলেটা তোমার ভাই হয় কেমন করে? তুমি তো তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে। সেটা তুমি আর আমার মা জানে, তবে আসল সত্যি অন্য কিছুই। সরি, আমি বুঝতে পারলাম না। আমায় একটু খুলে বলো। অধরা অয়নের কথার বিপরীতে সব সত্যি কথা অয়নকে বাধ্য হয়ে খুলে বলল। অধরার বাবা তার অফিসের এক স্টাফের সাথে রিলেশনে চলে যায়। রিলেশন করার মাঝে অধরার বাবার সাথে ওই মেয়ের শারীরিক সম্পর্ক হয়, যার ফলে তাদের দুজনের জন্য জন্ম হয় অনিকের। অনেক বাক প্রতিবন্ধী, কথা বলার মতো শক্তি অনেকের নেই। অধরা যখন কলেজে উঠেছে ঠিক তখন অধরা জানতে পারে এই কালো সত্যি। অধরা ইচ্ছে করলেই এই ঘটনা তার মাকে বলতে পারত বা তার বাবাকে ছোট করতে পারত, তবে অধরা সেসব কিছুই করেনি। অধরা নিজের আপন ভাইয়ের মতো অনেকের খেয়াল রাখত। সমাজের কাছে অনেক যেন ছোট হয়ে না যায়, পাপের ফসল হিসেবে তকমা না পায়।
সেই কারণে অথরা সব সময় সবার থেকে অনেকের বিষয়টা আড়াল করে গেছে। অথরা গড়গড় করে সব সত্যিটা অয়নকে বলে দেওয়ার পর অয়ন জাস্ট হতবাক হয়ে পড়ে। অয়ন মৃদু কণ্ঠে অথরাকে উদ্দেশ্য করে বলে, এসব কথা তুমি আমায় আগে কেন বলনি? আমার থেকে সবটা আড়াল করে গেছো কেন? কারণ এসব কথা শোনার পর তুমি আমার বাবাকে আর সম্মানের চোখে দেখতে পারবে না। আমার সাথে তোমার এই ভালোবাসার সম্পর্কটা এতটা ঠুনকো না যে এসব শোনার পর আমি তোমায় অসম্মান বা তোমার বাবাকে অসম্মান করব। যাক, বাদ দাও এসব কথা। আজ তোমায় সব সত্যিটা বলতে পেরে নিজের বুকের মাঝে থাকা পাথরটা হালকা করতে পেরেছি। অধরা, সরি, আমি তোমায় ভুল বুঝে ওসব কথা বলেছি। আমায় তুমি ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তুমি সত্যি। আমার থেকে ক্ষমা চেয়ে তুমি আমায় ছোট করে দিও না প্লিজ। আমি তোমার এসব কথা মনে জায়গা দেইনি। আজ প্রমাণ হয়ে গেছে আমার প্রতি তোমার বিশ্বাসটা কত শক্ত। অধরা, আমি এসব বিষয়ে জানতাম না আগে থেকে। আমায় একজন কল করে বলেছে এসব, আর এখানে এসে এটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। বিশ্বাস করো আমায়। বিশ্বাস আমি সবসময় তোমায় করি। আমি ভাবতেও পারিনি তুমি অন্য কারোর কথা শুনে আমায় অবিশ্বাস করবে, আমায় ভুল বুঝবে। ভুল তো মানুষের দ্বারা হয় অধরা, আমারও ভুল হয়েছে। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি অয়ন, আমার জন্য তোমার মনে কতটা বিশ্বাস আছে আর কতটা জায়গা আছে। আমি আর কিছু বলতে চাইছি না, আমি আসছি। অধরা, শোনো আমার কথা প্লিজ। অথরা অয়নের কোনো কথা শুনল না। অয়নকে এড়িয়ে গিয়ে অথরা নিজের ছোট ভাইকে নিয়ে চলে যায় রেস্টুরেন্ট থেকে। অয়ন অথরাকে অনেকবার আটকানোর চেষ্টা করে, তবে অয়ন অধরাকে কোনোভাবে আটকাতে পারেনি। অথরা রাগে গজগজ করতে করতে চলে যায়। অথরা আর অয়নের কথা শুনবেই বা কেন? প্রত্যেকটা নারী চায় তার ভালোবাসার মানুষটি তাকে বিশ্বাস করুক। যখন অয়ন কোনো তৃতীয় ব্যক্তির কথায় অথরাকে অবিশ্বাস করতে পারে, তখন আর অয়নের সাথে অথরা থাকতে পারে না। অয়ন অথরাকে অনেক ডাকলো, তবে অথরা অয়নের দিকে পেছন ফিরে একটিবারও তাকালো না। অয়ন অথরার চলে যাওয়ার দিকে ছলছল চোখে তাকিয়ে থাকলো। ভালোবাসার প্রিয় মানুষটি যখন অভিমান করে চলে যায়, তখন তাকে আটকে নেওয়ার মতো কোনো ক্ষমতা কারোর কাছেই থাকে না। অয়ন নিজের ভুলটা বুঝতে পারছে। অয়ন ছলছল চোখ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। অয়ন রেস্টুরেন্টের থেকে বেরিয়ে নিচের গাড়ির দিকে এগিয়ে যেতে নিতেই দেখতে পায় সেই লোকটাকে। অয়ন এখানে যেই লোকটার কথাই এসেছে, সেই লোকটাকে অয়ন দেখতে পেয়ে ওই লোকটার দিকে দৌড়ে এগিয়ে যেতে নিল, কিন্তু ততক্ষণে ওই লোকটা একটা গাড়ি করে চলে যায়। অয়নের এই লোকটার প্রতি ভীষণ সন্দেহ হচ্ছে। এই লোকটার কারণেই আজ অয়ন অধরার সম্পর্কের মাঝে একটা বাধা চলে আসছে। অয়ন দ্রুত নিজের গাড়িতে বসে ওই লোকটার গাড়িকে ফলো করতে লাগলো। অয়ন গাড়িটা ফলো করতে করতে চলে আসে নিজের বাড়ির সামনে। অয়ন নিজের বাড়ির খানিকটা দূরেই গাড়ি পার্ক করলো আর গাড়ি থেকে নেমে লোকটার দিকে এগিয়ে আসতে লাগলো। অয়ন বুঝতে পারছে না এই লোকটা তার বাড়িতে কেন এসেছে। অয়ন খানিকটা অবাক হয়ে লোকটির উপর নজর রাখলো। লোকটা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যেতেই অয়ন দেখতে পেল লোকটি বাড়ির ভিতরে চলে যেতেই ঈশা বাড়ির বাহিরে বেরিয়ে এলো। অয়ন শোনার চেষ্টা করলো লোকটা আর ঈশার মধ্যকার কথা। ঈশা লোকটার উপর রাগ দেখিয়ে বলছে, আরে তোমার কি কোনো কমন সেন্স নেই? এখন তোমায় এখানে আসতে হলো কেন? কি করব ম্যাম, আমার টাকা চাই। আমি কাজ করেছি, আমার টাকা দিন। কি কাজ করছো? অয়ন আর অধরের সম্পর্ক কি ভেঙে যাওয়ার মতো হয়েছে? ভেঙে যাবে কি বলছেন ম্যাম? ভেঙে গেছে। ওদের সম্পর্কের মাঝে এমন প্যাঁচ লেগেছে, ওই জটকেও খুলতে পারবে না। কি কথা শোনালে আমায়, আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এই নাও তোমার টাকা। আর শোনো, আর কখনো এ বাড়ির আশেপাশেও আসবে না। কেন ম্যাম? এখানে আসলে কি হবে? আমার তো কিছু হবে না, তোমার অনেক কিছু হবে। অয়নকে তো জানো না তুমি, তোমায় দেখলে কি জানি কি করে বসবে। ও নিয়ে ভাববেন না মিস, আমি আর আসছি না এখানে। আচ্ছা এখন তুমি যাও, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। ঈশা কথাটা বলে শেষ করার পূর্বেই অয়ন সবার সামনে চলে আসছে। অয়ন ঈশার সামনে আসতেই ঈশা লোকটা পুরো চমকে যায়। ঈশার হাত পা ভয়ে কেঁপে ওঠে অয়নের উপস্থিতিতে। অয়ন হাততালি দিয়ে দিয়ে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ ঈশা, বাহ। এত সুন্দর করে অভিনয় করার কারণটা আমি তখন বুঝতে পারিনি, তবে এখন সবটা বুঝতে পারছি।
অভিনয় কিসের? আমি তোমার সাথে অভিনয় কেন করব? আর তুমি কখন এসেছো? এই চুপ একদম। আমার আসা যাওয়া নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সত্যিটা জানতে চাই, ব্যাস। একটা কথা মিথ্যা না। অয়ন, মাথা ঠান্ডা করো। আমি তোমায় সব বলছি, তুমি রেগে যেও না প্লিজ। চুপ করতে বলেছি, আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। অয়ন, আমি তোমায় ভালোবাসি, আর আমি যাই করেছি তোমাকে নিজের পাবার জন্য করেছি। আমি তোমাকে অধরার স্বামী হয়ে না, নিজের স্বামী করতে চাই। আমায় পেতে চাও? আমি কখন তোমার ছিলাম? তোমার মতো মেয়েদের কারণে নারীরা যে অবস্থা। একটা নারী হয়ে অন্য একটা নারীর সংসার ভাঙার কথা ভাবতে কি করে পারো? অয়ন, আমার ভালোবাসার যুদ্ধে কোনো নিয়ম চলে না। হারাম জিনিসের জন্য তোমার এই যুদ্ধটায় কোনো লাভ হবে না। অয়ন আর অধরার ভালোবাসা এতটা হালকা না যে তোমার মতো একটা রাস্তার মেয়ের কারণে উড়ে যাবে। অয়ন, তুমি অধরাকে ভুলে যাও। আমি তোমায় অনেক ভালোবাসা দিব, সারা জীবন তোমায় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ বোঝার চেষ্টা করো একটু। তোমার সাথে বোঝাপড়াটা আমি পরে করব, আগে আমি আমার স্ত্রীর কাছে যাই। অয়ন ঈশাকে তেমন কিছুই বলল না, কারণ আজকের পর থেকে ঈশার এই বাড়িতে কোনো দিন আসতে পারবে না। ঈশাকে কিছু বলার আগে অথরাকে ফিরিয়ে আনতে হবে অয়নকে, তা না হলে অথরার অভিমানটা ভারী হয়ে উঠবে। সেই ভারী অভিমানটা অয়ন কোনোভাবেই ভাঙাতে পারবে না। অয়ন দ্রুত নিচের গাড়ি নিয়ে বেরিয়ে যায় অথরার বাড়ির দিকে। অথরাকে গিয়ে অয়ন সবটা খুলে বললে হয়তো অথরা তার অবস্থাটা বুঝতে পারবে। অয়ন গাড়ি নিয়ে দ্রুত ড্রাইভ করে অথরার বাড়ির সামনে চলে আসে। অয়ন অথরার বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল। অয়ন গাড়ি থেকে নেমে অথরার বাড়িতে চলে আসতেই অথরার মা ভীষণ চমকে যায়। অয়নকে হঠাৎ করে নিজের বাড়িতে দেখে অথরার মা অয়নকে কিছু বলতে নিতেই অয়ন ওনাকে এড়িয়ে সোজা অথরার রুমে চলে আসে। অয়ন অথরার রুমে আসতেই অথরা অয়নকে দেখে ভীষণ কর্কশ কণ্ঠে অয়নকে বলতে লাগলো, কি চাই? কেন এসেছো আমার বাড়িতে? অধরা, আমার উপর তুমি অভিমান করে আছো আমি জানি, কিন্তু আসল সত্যি কথাটা তুমি জানতে পারলে তখন আর তোমার এই অভিমানটা থাকবে না। আমি আর কোনো সত্যি কথা জানতে চাই না। আমার আর কোনো শক্তি জাতির ইচ্ছে নেই। অধরা প্লিজ বোঝার চেষ্টা করো, আমি যা করেছি তা আমি নিজের ইচ্ছাই করিনি, আমায় বাধ্য করা হয়েছে। আমাদের বিরুদ্ধে এক কঠিন প্ল্যান করা হয়েছে অধরা। ভালোবাসায় কোনো প্ল্যান থাকে না অয়ন। ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। আমার বোঝা হয়ে গেছে আসল ঘটনা, আর কিছু বাকি নেই বোঝার। আরও অনেক কিছু বোঝার বাকি আছে। তুমি সবকিছু বিচার করে সিদ্ধান্ত নিবে, তার আগে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। ঠিক আছে, বলো কি কথা। অয়ন অথরাকে ঈশা আর ওই লোকটার সম্পর্কে সব কথা খুলে বলল। অয়নের কথাগুলো শুনে অথরা ভীষণ চমকে যায়। নিজের কানকেও অথরা বিশ্বাস করতে পারছে না। এমন করেও কেউ কারোর থেকে ভালোবাসা কেড়ে নিতে চাইতে পারে? অথরা অয়নের সব কথা মন দিয়ে শুনল। অয়ন ছলো ছলো চোখ নিয়ে অথরাকে সব কথা খুলে বলল। অথরা অয়নের সবগুলো কথা শুনে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি আর বলবে অথরা? অয়নকে কিছু বলার মতো শক্তি যেন অথরার নেই। ভালোবাসা যত গভীর হয়ে থাকুক না কেন, একটু সন্দেহ মনের কোণে সব সময় থাকবেই থাকবে, যেমনটা অয়নের মনের মধ্যেও ছিল। অয়ন লোকটার কথা শুনে নিজের বিশ্বাসটা নাড়িয়ে ফেলে, আর যার ফলে অয়ন একটা সত্যি কথা জানতে পারে। অয়ন অথরাকে সব বলার পর অথরাকে উদ্দেশ্য করতেই বলল, এবার তুমি বলো আমি কি করব? আমি ওর কথায় আর ওদের প্ল্যানেট ফাঁদে পড়ে গেছিলাম, আমায় ক্ষমা করে দাও তুমি। তোমার কথাগুলো বিশ্বাস করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে অয়ন। মানুষ এমনটাও হতে পারে? ওরা তো মানুষ না, মানুষের মতো কিছু লোক। এখন কি আমার সাথে যেতে আর কোনো আপত্তি আছে? আরে গাধা, আমি তো অভিমান করে এসেছি। অভিমান করেছি বলে নিজের ভালোবাসাকে ছেড়ে দিব, এটা তো হতে পারে না। আমি সব সময় তোমার সাথেই থাকবো, তোমার কাছে, তোমার পাশে। অয়ন অথরাকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা সত্যিই সুন্দর। সত্যিকারের ভালোবাসা কোনো বাধা পারে না তাদের আলাদা করতে। বেঁচে থাকুক সবসময় অয়ন আর অথরার মতো ভালোবাসাগুলো। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। নতুন গল্পের জন্য অপেক্ষা করুন। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।